শুনছেন সবসময় ভূত স্টেল অব তুর্য, সঙ্গে আছি তুর্য চৌধুরী। কেমন আছেন সবাই? আমি আশা করছি আজকের এপিসোড যে যেখান থেকে শুনছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন, মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরের পাশে আছেন। বরাবরের মতোই সঙ্গে আছি আমি তুর্য চৌধুরী। আজ আমাদের এপিসোড 54। আজ 54তম এপিসোডে আপনাদেরকে উপহার দিতে চলেছি শিশু ভূতের খিদে। আজকের এপিসোড শুরু করতে যাচ্ছি। আজকের ঘটনাটি পুরান ঢাকা এলাকার এবং ঘটনাটি লকডাউনের মধ্যে, অর্থাৎ 2020 সালে, যখন কোভিড-19 ঢাকা, বাংলাদেশ সহ সমগ্র বিশ্বকে একেবারে আক্রান্ত করে রেখেছিল। ঘটনাটি ঘটেছিল নাজমা নামের এক ভদ্র মহিলার সঙ্গে। ভদ্রমহিলার বাড়ি পুরান ঢাকাতে। ভদ্রমহিলা ছিলেন সন্তান সম্ভবা, প্রায় 8 মাসের গর্ভবতী ছিলেন তিনি। হঠাৎ একদিন মাঝরাতে প্রচণ্ড শিশুর কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল। প্রেগন্যান্ট হওয়ার পর থেকেই নানা রকম আজীব স্বপ্ন দেখতেন তিনি। হঠাৎ তিনি ধর্মর করে উঠে বসলেন, ঘড়িতে দেখলেন রাত প্রায় 2:30 বাজে। কিন্তু ঘুম ভাঙার পরেও তার কানে স্পষ্ট আসছে কোনো এক বাচ্চা কান্নার শব্দ। কোনো ছোট শিশু কাঁদলে যেমন শব্দ হয় তেমন। তিনি উঠে বসলেন। তিনি বিছানা ছেড়ে উঠে এদিক ওদিক খুঁজতে শুরু করলেন। তিনি যত পায়চারি করেন, যত হাঁটেন, কান্নার শব্দটি তত যেন স্পষ্ট হয় তার কাছে। অবশেষে তার মনে হলো শব্দটি জানালার ওপাশ থেকে আসছে। নাজমা বেগম যে বাড়িটিতে ছিলেন, বাড়িটি 3 তলা এবং তিনি ঠিক 3 তলাতে ছিলেন। তিনি তার জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাতেই রোড লাইটের আলোয় দেখতে পেলেন একটা ছোট্ট শিশু, ছেলে শিশু, রোড ল্যাম্পের একেবারে নিচেই বসে হামাগুড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে কাঁদছে এবং চিৎকার করে কাঁদছে। নাজমা বেগম বেশ অবাক হলেন। এত রাতে এত ছোট একটা বাচ্চা এভাবে কাঁদছে কেন? বাচ্চাটার বয়স দেখে তো মনে হয় 2.5 বছর 3 বছর হবে। এত রাতে এখানে বাচ্চা কি করে এলো? নাজমা বেগম তার স্বামীকে ডাকলেন। ওগো, শুনছো? দেখো, একটা ছেলে কাঁদছে এত রাতে। ওনার স্বামী উঠলেন এবং তিনিও দেখলেন যে একটি ছেলে বাচ্চা ল্যাম্পপোস্টের নিচে বসে তীব্রভাবে কান্নাকাটি করছে। তারা কিছু মুহূর্ত অপেক্ষা করলো এবং তারপর সিদ্ধান্ত নিল যে গেটের তালা খুলে ওখানে গিয়ে বাচ্চাটিকে সাহায্য করবে বা জানতে চেষ্টা করবে বাচ্চাটি আসলে কোথা থেকে এসেছে। যেই ভাবা সেই কাজ। যখনই ঠিক গেটের তালা খোলার জন্য তারা চাবি জোগাড় করছিলেন, আচমকা থেমে গেল সব ধরনের কান্নাকাটির আওয়াজ। জানালার কাছে গিয়ে তাকাতেই নাজমা বেগম দেখলেন, কই, কেউ নেই তো। কোনো ছেলে, ছোট বাচ্চা কেউ নেই। এমনকি রোড লাইটটাও যেন আগের থেকে আরো বেশি চকচক করে জ্বলছে। দূর থেকেও সবকিছু স্পষ্ট দেখা যায়। কই, কোথাও কোনো বাচ্চার চিহ্ন মাত্র নেই। তারা দুজনেই, স্বামী স্ত্রী, বেশ অবাকই হলেন। তবে ভাবলেন হয়তোবা কেউ রেখে গিয়েছিল, নিয়ে গেছে। তাই তারা মনে সান্ত্বনা দিয়ে সেদিনের মতো ঘুমিয়ে পড়লেন। যদিও নাজমা বেগমের আর সে রাতে ঘুম আসলো না। পরদিন সকাল হলে
বাড়ির পরিচারিকা মানে হোম মেইডকে নাজমা বেগম ঘটনাটি খুলে বললেন। এই শেফালি, জানো, গত রাতে দেখলাম ল্যাম্পপোস্টের নিচে একটা বাচ্চা কান্নাকাটি করছে। তুমি কি জানো নাকি আশেপাশে কোথাও? শেফালি বলল, কি কনাপা, এ আবার কেমনে হয়? এই ফেলাতে আপনাগো আশেপাশে একখানো ছোট কোনো বাচ্চা নাই। যে একখান মাইয়া আছে, হ্যার বয়স 5 বছর, আর হ্যাঁ তো মাইয়া পোলাইব কই থেকে? নাজমা বেগম বেশ অবাক হলেন। তাহলে এত রাতে ছেলে বাচ্চা কোথা থেকে এলো? তিনি বিষয়টা ভোলার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তিনি মন থেকে কোনোভাবেই সরাতে পারলেন না। এর পরের রাতের ঘটনা। নাজমা বেগম তার স্বামীর সঙ্গে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ গত রাতের মতো আবারও সেই একই রকম কান্নার শব্দে আজ ঘুম ভেঙে গেল তার। তবে একই সাথে তার হাজবেন্ডেরও ঘুম ভেঙে গেল এবং দুজনেই উঠলেন আর দৌড়ে গেলেন আগে জানালার কাছে। পর্দা সরিয়ে দেখলেন একেবারে আগের দিনের মতোই বাচ্চাটি সেখানে কাঁদছে এবং আশেপাশে কোনো মানুষ বা কোনো কিছুর ছায়াও দেখতে পাওয়া যাচ্ছে না। তারা দুজনেই বেশ বিস্মিত হলেন, আবার মনে মনে একটু ভয়ও পেলেন। এই বাচ্চাটি আসলে কার? এখানে বা কাঁদছে কেন? আর এই বা এরকম অদ্ভুতভাবে এই বাচ্চাটিকে এখানে ফেলে রেখে যায় প্রত্যেকদিন রাতে? তারা দুইজন সিদ্ধান্ত নিলেন তারা এক পলকও চোখ ফেরাবেন না জানালা থেকে। তারা দেখবেন এই বাচ্চাটি ঠিক কিভাবে গায়েব হয়ে যায়। এবং যেই কথা সেই কাজ। নাজমা বেগমের স্বামী বললেন, তুমি বরং জানালায় দাঁড়িয়ে থাকো, আমি তালা খুলে মিজানকে নিয়ে দেখি যে আসলে ঘটনাটা কি। প্রতি রাতে তো আর এভাবে হতে দেওয়া যায় না। না, মিজান ছিল নাজমা বেগমের ফ্ল্যাটের ড্রাইভার। নাজমা বেগমের স্বামী যখন নিচে নামছিলেন, নাজমা বেগম তখনও এক দৃষ্টে সেই বাচ্চাটির দিকেই তাকিয়ে আছে এবং বাচ্চাটি কাঁদছে। নাজমা বেগমের প্রচন্ড মায়া হয় বাচ্চাটির জন্য। ইচ্ছে হয় ছুটে গিয়ে কোলে নেবেন এবং তার কান্না থামাবেন, কিন্তু রাত 2:30টার সময় প্রতিদিন একটা বাচ্চা এসে কান্নাকাটি করবে, আবার গায়েব হয়ে যাবে, যেখানে এই তল্লাটে কোনো এই বয়সী ছেলে বাচ্চাই নেই। বিষয়টা তো স্বাভাবিক নয়। অনেক কিছুই তার মাথায় ঘোরপাক খায়। তারপর মুহূর্তের মধ্যেই কি যেন একটা হলো, দমকা একটা বাতাস এলো, পর্দাগুলো উড়ে নাজমা বেগমের চোখের সামনে চলে এলো এবং তিনি দ্রুত হাত দিয়ে টেনে পর্দাগুলো সরালেন আর তাকিয়ে দেখলেন কোনো ছেলে বাচ্চা শিশু কেউ নেই, কিছুই নেই। একেবারে চিচিং ফাঁক, গায়েব। কি সাংঘাতিক ব্যাপার না? নাজমা বেগমের হাজবেন্ড এবং মিজান সহ আরো বেশ কয়েকজন সেখানে বেশ উচ্চ স্বরে কথাবার্তা বলছে, কিন্তু আশেপাশে খুঁজেও কোথাও কোনো ছেলে বাচ্চা কেন, কোনো গায়ের লোমও খুঁজে পাওয়া গেল না। তাহলে ঘটনাটা কি? সেদিনের মতো ঘটনাটা ইতি হলো। পরের দিন রাত একেবারে একই রকম ভাবে। কি ভাবছেন? বাচ্চাটা কাঁদছিল? আপনি ঠিক ভাবছেন, বাচ্চাটা পরদিন রাতেও কেঁদেছিল। নাজমা বেগম এবং তার স্বামী সেদিন রাত জেগে অপেক্ষা করছিলেন যে কিভাবে এই বাচ্চাটি এখানে আসে তা তারা দেখবেন। তাদের বাড়ির সিসি ক্যামেরায় যে এই ফুটেজটি আসতে পারে এইটির কথা তারা বেমালুম ভুলেই গিয়েছিলেন। ওই মাঝরাতে তাদের মনে পড়ল, কিন্তু এত রাতে তো আর সিসিটিভির ফুটেজ চেক করা যায় না। তাই তারা সিদ্ধান্ত নিলেন আজ কান্নাকাটি শুরু হওয়ার আগেই বরং জানালার কাছে দাঁড়িয়ে থাকবেন। 2:30 বাজতে খুব বেশি দেরি নেই, আর সকাল হলেই
চেক করবেন সিসিটিভির ফুটেজ, তাহলেই বরং ধরা যাবে এই বাচ্চাটি এলো কোত্থেকে আর যাই বা কোথায়। তারা যখন এক দৃষ্টে সেদিকে তাকিয়ে আছেন, হঠাৎ করে সেই বাচ্চার কান্নার শব্দ শুরু হয়ে গেল। কিন্তু কি অবাক ব্যাপার, আজকে আর ল্যাম্পপোস্টের নিচে বাচ্চাটি কাঁদছে না, কিন্তু কান্নার শব্দ আসছে স্পষ্ট। তাহলে কোথায় কাঁদছে? এদিক ওদিক খুঁজে কোথাও দেখতে পেলেন না বাচ্চাটিকে, কিন্তু তাদের মনে হতে থাকে বাচ্চাটি যেন তাদের ঘরের মধ্যে একেবারে তাদের পাশেই কাঁদছে, এবং কেঁদে কেঁদে বাচ্চাটি যেন কিছু একটা বোঝাতে চেষ্টা করছে। নাজমা বেগম বেশ ভয় পেয়ে গেলেন এবং স্বামীকে বললেন, আমার মনে হয় না ঘটনাটা স্বাভাবিক, আমাদের কোনো হুজুরের সাথে কথা বলা উচিত। আরে দাঁড়াও, আগে দেখি না কোথায় কাঁদছে। তারপর তারা যা দেখলেন সেটি দেখার জন্যে তারা মোটেও প্রস্তুত ছিলেন না। তারা দেখলেন ডাইনিং রুমে তাদের খাবার টেবিলের উপর একেবারে মাঝখানে বসে বাচ্চাটি কাঁদছে, আর কাঁদতে কাঁদতে ডাইনিং টেবিলের উপর রাখা ফলের ঝুড়িটা থেকে একে একে ফল নিয়ে গোগ্রাসে গিলছে, এবং বাচ্চাটির চোখ সাংঘাতিক রকমের জল জল করছে। না না, লাল রং নয় বা রক্তও গড়িয়ে পড়ছে না, সাংঘাতিক রকমের জল জলে সেই চোখ একেবারে চাবি দেওয়া পুতুলের মতো দেখতে। নাজমা বেগম এবং তার স্বামী দুজনেই বেশ ভয় পেয়ে গেলেন। তারা ভয়ে বেশ ছিটকে দূরে সরে গেলেন। বাচ্চাটি তখনও এক রকম ভাবে একের পর এক ফল নিয়ে খাচ্ছে। তাদের আর বুঝতে বাকি রইল না যে এই বাচ্চা কোনো মানুষের বাচ্চা নয়, বরং কোনো অশরীরী, হয়তো কোনো জিন বা পিশাচ অথবা ভূতের বাচ্চা। নাজমা বেগমের স্বামী হাতে একটা মোটা গোবদা সাইজের লাঠি নিলেন এবং প্রস্তুতি নিচ্ছিলেন যে তিনি আক্রমণ করবেন, কিন্তু নাজমা বেগম তার হাত দুটি সপাটে জড়িয়ে ধরে বললেন, ওগো, এমন কিছু করো না, খাচ্ছে, খেতে দাও, খেয়ে চলে যাবে। আমরাও তো কদিন পর বাবা মা হব, হতে পারে না হয়তো এই বাচ্চাটির সাথেও কোনো খারাপ কিছু ঘটেছিল। নাজমা বেগমের স্বামী এই কথায় কিছুটা থেমে গেলেন, কিন্তু তারা স্পষ্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন বাচ্চাটি কিভাবে একের পর এক ফলের ঝুড়ি থেকে সবগুলো ফল নিয়ে খেয়ে ফেললো, এবং টেবিলে রাখা ঠিক যতগুলো খাবার ছিল সবই একে একে গোগ্রাসে গিলতে শুরু করলো, এবং খাওয়া হয়ে গেলে খুব সুন্দর করে হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে এক মুচকি হাসি দিয়ে লাফ দিয়ে ডাইনিং টেবিল থেকে নিচে নামলো, আর ধরাম করে এক ধরনের শব্দ হলো। কি আশ্চর্যের ব্যাপার! তারপর বাচ্চাটিকে তারা আর কেউই ঘরের মধ্যে দেখতে পেলেন না। নাজমা বেগমের স্বামী দ্রুত গিয়ে সমস্ত ঘরে সবকটি কক্ষে লাইট জ্বালিয়ে দিলেন। তাড়াতাড়ি কল করলেন নিচতলা ড্রাইভার মিজানকে, ডেকে তুললেন নিচতলা এবং দোতলায় যতগুলো মানুষ ভাড়া থাকে তাদের সবাইকে। রাত তখন খুব বেশি হয়নি, 3টা মতো বাজে। বাকি রাতটা কারোর আর দু চোখের পাতা এক হলো না। ভোর হতেই ফজরের আজান পড়লেই নামাজ পড়ে নিয়ে নাজমা বেগমের স্বামী ছুটলেন পাশের বড় হুজুরের কাছে। বড় হুজুরের কাছে গিয়ে তিনি পরামর্শ করবেন। অন্যদিকে নাজমা বেগম বাড়ির ড্রাইভার মিজানের সাথে সিসিটিভির ফুটেজগুলো নিয়ে বসলেন এবং খুব আশ্চর্য রকম ভাবে
গত 3 রাতের ঠিক 2:30টার সময়কার ফুটেজ তারা দেখলেন, এবং হঠাৎ করেই, একেবারে হঠাৎ করে বাচ্চাটি ঠিক ওই জায়গাটিতে উপস্থিত হয় এবং ঠিক হঠাৎ করেই গায়েব হয়ে যায়। তার কোনো ধীরে ধীরে আসার কোনো ফুটেজ নেই, ধীরে ধীরে চলে যাওয়ার কোনো ফুটেজ নেই। না সে উড়ে আসেনি, না সে কোনো জায়গা থেকে ভেসেও আসেনি। সে একেবারে দুম করে হঠাৎ করে আসে, আবার হঠাৎ করেই চলে যায়, কোথায় যেন মিলিয়ে যায়। বড় হুজুরের সাথে নাজমা বেগমের স্বামী যখন কথা বলেন, তখন বড় হুজুর জানায়, এ তো বোধহয় কোনো জিনের কাজ হবে। বাচ্চার বেশে এসে তোমাদেরকে ভয় দেখাচ্ছে, ক্ষুধার্ত থাকার ভান করছে। আচ্ছা চলো, আমি বরং তোমাদের বাড়িটি বন্ধ করে দিয়ে আসি। বড় হুজুর এলেন এবং এসে তিনি বেশ আঁতকে উঠলেন এবং তিনি বেশ ভয়ও পেলেন বলে মনে হলো, এবং তিনি জানালেন এই কাজ তার কম্য নয়। এই কাজের জন্যে বরং অন্য এক মৌলভী সাহেবের সাথে যোগাযোগ করার পরামর্শ দিলেন বড় হুজুর। নাজমা বেগমের স্বামী কাল ক্ষেপণ না করে সেখানেই গেলেন। তবে যেতে যেতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। সেই মৌলভীর কাছে যাওয়ার পর যাবতীয় ঘটনা খুলে বললে মৌলভী সাহেব বলেন, দেখুন, তাড়াহুড়ো করে তো আমি কিছু করতে পারবো না। আমার একটা তরিকা আছে, আমি আমার নিয়মের বাইরে কিছু করতে পারি না। আমি শনি মঙ্গলবার ছাড়া কিছু দেখতে পারবো না, আমায় ক্ষমা করবেন। আজ সবে বুধবার, বৃহস্পতি শুক্র, 2 দিন এইভাবে কেমন করে পার করবেন তারা? বুঝতে পারলেন না কোনোভাবেই। নাজমা বেগমের স্বামী খুব দ্রুত সিদ্ধান্ত নিলেন তার স্ত্রীকে নিয়ে এই বাসা পরিত্যাগ করবেন। নিজের বাড়ি আপাতত থাকবেন না, নাজমা বেগমকে নিয়ে তার মায়ের বাড়িতে গিয়েই 2-3 দিন থাকবেন। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। যে কথা সেই কাজ। তার গাড়িতে উঠে যখন এই বাড়িটি ছেড়ে নাজমা বেগমের মায়ের বাড়ির দিকে যাত্রা শুরু করলো, গাড়ির মধ্যে আচমকা তারা সেই কান্নার আওয়াজ শুনতে পেল। তখন সবে সন্ধে হয়েছে। গাড়ির সামনের গ্লাসটিতে স্পষ্ট দেখা গেল তাদের পিছনের সিটে বসে আছে সেই বাচ্চাটি। সে কাঁদছে আর এবার কথা বলছে। সে কাঁদছে আর বলছে, খেতে দে, অনেক খিদে, খেতে দে, অনেক খিদে, খাবো। একবার চিন্তা করে দেখুন তো, যদি এই নাজমা বেগম আর তার স্বামীর জায়গায় আপনারা কেউ থাকতেন বা আপনি থাকতেন, কি হতো আপনার রিয়াকশন? কোনো রকমে গাড়িটি থামিয়ে তারা দুজনেই গাড়ি থেকে বের হয়ে পড়লেন এবং তারা বুঝতে পারলেন এই বাড়ি থেকে বাইরে বের হওয়াটাও একেবারেই নিরাপদ নয়। অগত্যা তারা আবারও বাড়িটিতেই ফেরত এলেন এবং লোক সংখ্যা বাড়ানোর জন্যে ফোন করে বেশ কয়েকজন আত্মীয় স্বজনকে আসতে বললেন, থাকতে বললেন। আত্মীয়দের মধ্যে 2 মাদ্রাসা ছাত্রকেও। সারা রাত তারা যেন বসে বসে কোরআন খতম করে সেই ব্যবস্থাও করা হলো এবং রীতিমতো রাত 1টার পরে ঠিক 2 মাদ্রাসার ছাত্র একসাথে কোরআন খতম করা শুরু করলো। খুবই সুন্দর ব্যাপার। এরকম পবিত্র এক লহমায় কোনো অশরীরীর আগমন ঘটানো আসলেই সম্ভব নয়, কিন্তু হঠাৎ ঘটে গেল বিপত্তি। যে 2 ছাত্র কোরআন তেলাওয়াত করা শুরু করেছিল, 1-2 পারা কোরআন পড়ার পরে তাদের দুজনেরই হঠাৎ করে পেটে যেন একেবারে মোচড় দিয়ে উঠল।
তারা অনবরত একের পর এক বাথরুমে যাওয়া শুরু করলো। আর এই ফাঁকেই রাত যখন গড়িয়ে প্রায় 2:30-3টার কাছে, তখন আবারও বিগত দিনগুলোর মতো সেই তীব্র কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আর এবারের আওয়াজ আবারও ঠিক সেই ল্যাম্প পোস্টের নিচে। সবাই যখন জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে এই দৃশ্য দেখছে, সবার গায়ের লোম একেবারে দাঁড়িয়ে গিয়েছে। কেননা আজকে যে শিশুটি কাঁদছে তার আকৃতি কোনো শিশুর আকৃতির মতো নয়। তার চেহারা একেবারে শিশুদের মতো, কিন্তু তার শরীরের আকার একেবারে মনে হচ্ছে একতলা বিল্ডিং এর সমান হবে, এতটা লম্বা এবং এতটা অতিকায় আকার তার। ভয়ে সকলের কলিজা যেন একেবারে শুকিয়ে যাওয়ার তাল। কোনো রকমে দোয়া দুরুদ পড়ে পড়ে সে রাত তারা পার করলেন। পরদিন নাজমা বেগমের স্বামী তড়ি ঘড়ি বের হলেন। শনিবারের অপেক্ষা নয়, আজই চাই সমাধান। কোনো না কোনো এক উপায় তো বের করতেই হবে। খবর পেলেন পাশেরই শ্মশানকালী মন্দিরের এক পুরোহিতের, যিনি কিনা তন্ত্র সাধনা করে অনেক অশরীরীকেই বন্দি করতে পারেন। তার ঠানে যাওয়ার পরে তিনি জানালেন তিনি বাড়িটি দেখতে আসবেন, কিন্তু দিনের বেলা নয়, সন্ধে নামলে তবেই তিনি শ্মশান ছেড়ে বাড়িটি দেখতে আসবেন। এবং তিনি এলেন। তিনি পা দিয়েই বললেন, খবর আছে রে, এ তো যে সে কেউ আসেনি, তোদের সন্তানটাকে গিলে খেতে এসেছে। এ যে শিশু ভূতের খিদে রে, শিশু ভূতের খিদে, এ তো মরণ খিদে। কি করলে এর হাত থেকে রক্ষা পাওয়া যাবে বলুন ঠাকুর মশাই। তান্ত্রিক বাবা বললেন, অত ভয় পেয়ে কাজ নেই, আমি আজ ওকে হাজির করব। হাজির করে ওই বলুক ওর কি লাগবে, ওর কি চাই, ও কেন এমন করছে। অপেক্ষা শুরু হলো সেই শিশু ভূতকে হাজির করানোর। রাত তখন অনেকটা গড়িয়েছে, প্রায় 3টের ওপাশে হবে। আসন পেতে আগুন জেলে তাতে ঘি ঘৃত মধু কিসব চন্দন কাষ্ঠে আগুন জেলে তান্ত্রিক বাবা হাজির করলেন সেই বাচ্চা ভূতকে। সবাই স্পষ্ট দেখতে পেল আগুনের ওপাশে সে হাওয়ায় মিলিয়ে মিলিয়ে ভাসছে আর হাসছে, কখনো বা কাঁদছে, কখনো বা কথা বলছে, কখনো বা গায়েব হয়ে যাচ্ছে। এ এক আশ্চর্য ব্যাপার, কেউ যেন তাদের চোখকে ঠিক বিশ্বাস করতে পারছে না। আর এই শিশু ভূতের গায়ের রং আজ একেবারে নীল রঙের, গাঢ় নীল রঙের। তান্ত্রিক বাবা তাকে প্রশ্ন করলেন, কি চাস তুই, কেন এসছিস, চলে যা, চলে যা। শিশুভূত কটমট কণ্ঠস্বরে বলল, যেতে পারি এক শর্তে। কি শর্ত? জোড়া পাঠা দেয়া লাগবে, জোড়া পাঠা, তবেই আমি চলে যাব, নয়তো পেটের ওই বাচ্চাটাকে খাবো। অনেক দর কষাকষি করার পর তান্ত্রিক বাবা শিশু ভূতের সাথে একটা মীমাংসা এলেন। মীমাংসাটি ছিল এরকম: জোড়া খাসি বা জোড়া পাঠা অর্থাৎ জোড়া ছাগল ছেড়ে আসতে হবে ওই শহর থেকে দূরে নদীর ঘাটের ওপাশের এক বিশাল বড় বাঁশ বনে। আর তারপর ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত মটমট করে একটা বাঁশ ভেঙে নদীর মধ্যে কেউ
ছুঁড়ে দিচ্ছে। আর যখনই দেখবে বাঁশ পানির মধ্যে ছুঁড়ে পড়েছে, তখনই তারা বুঝবে যে এই শিশু ভূত সেই ছাগল দুখানা পেয়েছে। অগত্যা আর তো কিছু করার নেই। নাজমা বেগম এবং তার স্বামী প্রথম সন্তানের অনাগত ভবিষ্যতের দিকে তাকিয়ে এই মীমাংসা, এই চুক্তিপত্রে রাজি হলেন এবং পরদিনই জোড়া ছাগল কিনে এনে রাতের অন্ধকারে সেই বাঁশবনে ছেড়ে দিয়ে আসা হলো। ব্যাপারটা বেশ নির্মম, কিন্তু কি করা যাবে বলুন? এবং তারা অপেক্ষা করতে লাগলেন এবং কিছুক্ষণের মধ্যেই একটা আধ বয়সী বাঁশ একেবারে ছুটে এসে তাদের সামনেই নদীর মধ্যে ধরাস করে পড়ল। তারপর তারা বাড়িতে ফেরত এলেন। আর আল্লাহ ভরসা এরপর থেকে আর কোনো অঘটন ঘটেনি। এই ছিল শিশু ভূতের খিদে, মরণ খিদে বটে। এটি ছিল আজকের ঘটনা। ইউটিউবে নতুন শুনে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর ফেসবুকে শুনে থাকলে অবশ্যই ফলো করে দিন। দেখা হবে নতুন কোনো এপিসোডে খুব দ্রুত। সঙ্গে থাকবো আমি, তুর্য চৌধুরী, অথবা আমার টিমের অন্য যে কোনো মেম্বার। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো গুড নাইট।